রাশমি এবং আসিফ একে অপরকে ভালোবেসে বিয়ে করে, কিন্তু ধর্ম আলাদা হয়। রাশমির বাবা তাদেরকে মেনে নেয়নি। তবে এবার যখন তারা রাশমির বাবাকে মানাতে আসে, তখনই ঘটে বিপত্তি। লিম্মি নামের এক অতৃপ্ত আত্মা ভর করে বসে আসিফের শরীরে আর চালাতে থাকে ভয়ঙ্কর তাণ্ডবলীলা। কিন্তু কে এই লিম্মি, কি চায় সে, আর কেনই বা সে আসিফের শরীরে ভর করে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সেই সবই জানব আজকের গল্প লিম্মিতে। শুরুতেই আমরা একটা বাড়ি দেখতে পাই যে বাড়িটাতে কেউ থাকত না, আর এর আশেপাশের মানুষরাও কেন যেন এই বাড়িটাকে এড়িয়ে চলত সবসময়। তো এর পাশেই দেখা যায় একটা বাড়ি রয়েছে, যেখানে পালাক নামের একটা মেয়ে ছাদ থেকে কাপড় আনার সময় হঠাৎই তার লাল কালারের ওড়না উড়ে গিয়ে পড়ে সেই ৬ নম্বর বাড়িতে। পালাকদের বাড়ি নম্বর ছিল ৭। তো সেই বাড়ি থেকেই পালাক দ্রুত বেরিয়ে আসে, আর সে এত কিছু না ভেবে ওই ৬ নম্বর বাড়ির উঠান থেকে তার ওড়নাটা তুলে নেয়। কিন্তু হঠাৎই দেখা যায় মাটি থেকে কিছু একটা ওড়নাটাকে টেনে ধরছিল। পালাক তো বুঝতে পারে না কি হচ্ছে, তাই সে আবারও ওড়নাটা টান দেয়। তখনই দেখা যায় সেটা মাটি থেকে ছুটে যায়। এসবে খুব একটা পাত্তা না দিয়ে পালাক সেখান থেকে চলে আসে। সেই রাতেই পালাক তার বড় বোন আঞ্জেলিকে বলে, দিদি তাড়াতাড়ি তুমি ঘুমাতে চলে আসো, তো আমি রুমে যাচ্ছি। আঞ্জেলি বলে, ঠিক আছে আমি আসছি, তুই যা। তো পালাক যখন তার বোনকে বলে তাদের রুমে চলে আসে, তখন দেখা যায় যে তার সেই লাল ওড়নাটা তার রুমেই ছিল। তবে হঠাৎ করেই কিছু একটা তার পেছন থেকে দ্রুত চলে যায়, যেন কোনো এক অতৃপ্ত আত্মা। পালাক তো এটাতে একটু ভয়ই পেয়ে যায়, কিন্তু সে তাও এসবে খুব একটা পাত্তা না দিয়ে চলে যায় বেডে। তখনই দেখা যায় তার রুমের দরজায় কেউ জোরে জোরে নক করতে থাকে। পালাক তো ভাবে যে তার বোন হয়তো এমনটা করছে, তাই সে বলতে থাকে, দিদি চলে আয় না, দরজা তো খোলাই আছে, এভাবে নক করছিস কেন? কিন্তু দেখা যায় যে তার এভাবে বলার পরও দরজায় নক করা থামছিল না। তাই পালাক এবার বেশ ভয় পেয়ে যায়, আর ভয়ে ভয়ে এগিয়ে আসে দরজার কাছে। এরপরই সে দরজাটা খোলে, কিন্তু সেখানে তো কেউ ছিল না। এটা দেখে তো সে খুবই ভয় পেয়ে যায়, আর দ্রুত সেই দরজা লাগিয়ে আবারও বিছানায় উঠে পড়ে। কিন্তু তখনই সে দেখে যে বিছানার চাদর থেকে কিছু একটা আসছে, একেবারে কালো দেখতে। পালাক তো এটা দেখেই ভয় চিৎকার করে, কিন্তু তখনই হুট করে সব শান্ত হয়ে যায়। এরপর এক নিমিষেই ওপর থেকে কিছু একটা শক্তি পালাককে বিছানা থেকে টানতে থাকে। এভাবেই টানতে টানতে তাকে বাড়ির বাইরে নিয়ে আসে। এরপর সোজা নিয়ে এসে ফেলে সেই ৬ নম্বর বাড়িতে। সেখানে তখন ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকার থেকেই কোনো এক মহিলা উঠে আসে আর এসেই পালাকের পেটে আঘাত করে দেয়। তবে এরই সাথে পালাক ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়ে, অর্থাৎ এটা পালাকের দুঃস্বপ্ন ছিল। সে তো অনেক বেশি ঘাবড়ে যায় যে সে হঠাৎ এসব কি দেখল। তখন আঞ্জলি তাকে দেখে বলে, কি রে পালাক, কি হয়েছে তোর? পালাক তখন অস্থির হয়ে বলতে থাকে, দিদি আমি দেখেছি কেউ আমাকে টানতে টানতে নিয়ে গেছে, পরে আমাকে প্রাণে শেষ করে দিয়েছে। আঞ্জলি এসব শুনে বলে, ইস, তোকে তো আমি মানা করেছিলাম ওই বাড়ির মাটি থেকে ওড়নাটা না তুলতে, তুই তো আমার কোনো কথাই শুনিস না। ওই ওড়নাটা কেন তুলতে গেলি? আর কি কোনো লাল ওড়না কেনা যেত না? এখন এই লাল ওড়না যতদিন এখানে থাকবে ততদিন কিছু না কিছু অঘটন হতেই থাকবে। তো কোথায় সেই ওড়নাটা শুনি? তো তারপরেই আঞ্জলি লাল ওড়নাটা নিয়ে রুমের বাইরে আসে আর ফেলে দেয় সেই ৬ নম্বর বাড়ির উঠোনে। ওড়নাটা পড়তেই পিছু একটার হাত সেটাকে নিচে টেনে নেয়। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা আর একটা জায়গা দেখি। দেখা যায় একজন ভণ্ড বাবা, সে লোকেদেরকে বোকা বানাচ্ছিল আর সাধারণ মানুষকে বলছিল তার ভেতর ভূত আছে, আর এসব ভূতের কথা বলে সে মেয়েদেরকে টর্চার করত। এই লোক ছিল এতটাই বাজে। তবে আজ যখন এই বাবা একটা মেয়ের ওপর টর্চার করছিল, ঠিক তখনই সেখানে আসিফ নামের একজন চলে আসে, আর সে এসেই এই ভণ্ড বাবার আসল রূপ সবার সামনে তুলে ধরে। আসিফ সবার সামনে প্রমাণ করে দেয় যে কোনো ভূতই ছিল না তার ভেতর, বরং এগুলো এই বাবার নাটক ছিল। আর বাস্তবে এসব ভূত টুত বলে কিছুই হয় না। সে এসব নাটক করে করে সবাইকে বোকা বানাচ্ছিল এতদিন, আর নিজের ফায়দা লুটছিল। এইসব লোকদেরকে তো কঠিন থেকে কঠিনতর শাস্তি দেয়া উচিত, সে এটাও বলে। আর সে যে এসব ভূতের কথা বলছে, যদি কখনো আমার সামনে সত্যিকারের ভূত আসে তাহলে সত্যি বলছি হাতে চুরি পরে থাকব। তো এরকম কথাবার্তা বলে সেই বাবাকে আজ একটা ভালো মতো শিক্ষা দিয়ে আসে। তো বোঝাই যায় সেসব ভূত জিদে মোটেও বিশ্বাস করে না। তো এদিকে আমরা আসিফের স্ত্রীকে দেখি। আজ তাদের বিবাহবার্ষিকী ছিল, তাদের বিয়ের ৩ বছর পূর্ণ হলো। তো রাশমি তো আসতেই বলে যে তুমি কি কিছু ভুলে যাচ্ছ? আসিফ বলে, না তো, কি ভুলবো আমি, ডাক্তার দেখে এসেছি, ডাক্তার বলেছে আমার চোট ঠিক আছে, কোনো সমস্যা নেই, আর তুমি আমার জন্য 1 কাপ চা করে আনো না প্লিজ। রাশমি তো তখন খুবই অভিমান করে যে আসিফ তাদের অ্যানিভার্সারি ভুলে গেছে, কিন্তু সে তাকে কিছু না বলে রান্নাঘরে চলে আসে
আসে আর তখনই দেখতে পায় যে সেখানে কাপের মধ্যে একটা বক্সে লেখা ছিল হ্যাপি অ্যানিভার্সারি। এটা দেখেই তো রাশমি খুবই খুশি হয়ে যায় যে তার মানে আসিফ কিছু বলেনি, সে সব কিছু মনে রেখেছে। এত সুন্দর সারপ্রাইজ পেয়ে তো সে দৌড়ে চলে আসে আসিফের কাছে আর দেখতে পায় যে তার পিঠেও লেখা এগুলো। রাশমি তো এসব দেখে খুবই খুশি। সে বলতে থাকে, তুমি এসব আবার কখন করলে? আসিফ জানায়, এই যে যখন তুমি চা আনতে গেলে। রাশমি তখন তাকে বলতে থাকে যে এতগুলো বছর আমাকে এত ভালো রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে এত ভালো। তো এই টেস্টটা ছিল রত্নার রক্ত রাখতে হবে এক জায়গায়। যদি সেই রক্ত ভূত এসে খেয়ে যায় তবে বুঝতে হবে এই ভূত বাড়িতে এসেছে রক্ত খেতে। তো আশবিনী আগে বাড়ির সব আলো নেভায় আর রত্নাকে বলে, মা রক্ত দিন। রত্না তো ভীষণ ভয় পাচ্ছে। আশবিনী তখন ভয়ের চোটে বলে, এই মহিলার রক্ত দে বলছি, এক ফোঁটা রক্ত দিতে এত নাটক, তাড়াতাড়ি দে, না হলে সে চলে আসবে। রত্না তখন অবাক হয়ে বলে, তুই করে বলছো আমাকে? আশবিনী তখন বলতে থাকে, এই পরিস্থিতিতেও সম্মান চাই, তাড়াতাড়ি রক্ত দিন। তো এরপরই একরকম জোর করেই রক্তের ফোঁটা মেঝেতে রেখে তারা বাইরে চলে যায়। আর কিছুক্ষণ পরেই দেখা যায় একটা ভয়ঙ্কর আত্মা এসে তার লম্বা জিহ্বার মাধ্যমে রক্তটা চেটে খেয়ে নেয়। এরপর আশিন আর রত্নার ভয়ে ভয়কে তারা তো ভয়ে একেবারে কাচুমাচু হয়ে গেছে। তারা বলতে থাকে, শেষ, 100% নিশ্চিত এখন যে আমাদের বাড়িতে ভূত রয়েছে। তো তখনই দেখা যায় ভূতটা তাদের সামনে চলে আসে আর দৃশ্য এখানেই কাট হয়। পরের দিন সাচিন বলে, কিরে শ্রুতি, তোর দাদি তোর মা তারা কোথায়? দেখছি না যে। শ্রুতি বলে, তারা তো মন্দির গিয়েছিল। সাচিন তখন বলে, ও আমার মাথাটা ব্যথা করছে, কেউ তো নেই যে একটু লেমন গ্রাসের চা দিবে। এরপরই দেখা যায় রাশমি তার বাবাকে বলতে থাকে যে, বাবা জানো, আসিফ আমাকে খুব ভালো রেখেছে, আমি তার সাথে খুব হাসি খুশিভাবেই আছি, এত খুশি আছি আমি তার সাথে যে বলে বোঝাতে পারবো না। কিন্তু বাবা, তাই বলে এটা নয় যে আমার কমতি ফিল হয় না, আমার ভেতরে সারাক্ষণ তোমার থেকে দূরে থাকার শূন্যতা থাকে, তোমার থেকে আশীর্বাদ না পাওয়ার কষ্টটা আমার সবসময়ই থাকে বাবা। বাবা, আমি এখনও তোমাকে ততটাই ভালোবাসি যতটা ভালোবাসতাম, তো আমি কি লেমন গ্রাসের চাটা করে দিব তোমাকে? সাচিন তখন বলে, হ্যাঁ, সাথে একটু বিষ মিশিয়ে নিয়ে আয়। তো এই কথার পর রাশমি তো খুবই কষ্ট পায়, সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আসিফ রাশমিকে এইভাবে যেতে দেখে নিজেই আসে সাচিনের সাথে কথা বলতে। সে তাকে বলতে থাকে, বাবা আপনার রাগটা আমি বুঝি আর আপনার রাগ করারই কথা, কিন্তু আমি যতবার আল্লাহর কাছে দোয়া চেয়েছি ততবার শুধু আপনার মেয়ের খুশিই চেয়েছি, আর সেই খুশি এখন আপনার সাথে, আপনি চাইলেই সব সম্ভব। তো আমি কি আপনার জন্য একটু লেমন গ্রাসের চা করে আনব? আমি কিন্তু এটা ভালো করতে পারি। সাচিন তখন তার কথায় অভিমানটা দূরে রেখে বলে, যাও করে আনো। তো আসিফের পর বাইরে এসে লেমন গ্রাস নেয়, আর এটা সেই গাছ যেটাতে আসিফ রক্ত ধুয়ে ফেলেছিল। সেখান থেকেই লেমন গ্রাস এনে চা করে সে এরপর সাচিনকে দেয়। তবে বাচ্চারা মজা করে বলে, এই দেখ দাদু, চা খাচ্ছে আসিফের থেকে। আর এই কথাই তো সাচিনের ইগো হার্ট হয়ে যায়, তাই সে আর চাটা খায় না আর বলতে থাকে, আমার ডায়াবেটিস আছে, তাই চিনি দেয়া চা খাবো না। আসিফ তারপর নিজেই সেই চাটা খেয়ে ফেলে, আর চাটা খাওয়ার সাথে সাথেই আসিফ ওই ভূতের বশে চলে যায়। এবার আসিফ চলে আসে 6 নম্বর বাড়িতে, এসে একটা জায়গার মাটি খুঁড়ে সেই মাটি খেয়ে বলতে থাকে, আমি ছাড়ব না, আমি কিছুতেই ছাড়ব না। তো এদিকে তান্ত্রিকের কাছে আশবিনী আর রত্না চলে আসে। এ ছেলের বউ আর শাশুড়ি মিলে বলতে থাকে, বাবা আমাদের কি হবে, ভূত তো আছে আমাদের বাড়িতে, মায়ের রক্ত চেটে পুটে খেয়ে ফেলেছে। তান্ত্রিক বলে, এই আত্মা অনেক বেশি শক্তিশালী, এরকম প্রেতাত্মাদের কন্ট্রোল করা আমার ক্ষমতার বাইরে। আমি আপনাদের প্রেতাত্মা সম্পর্কে বলেছি, কিন্তু তার বাইরে আমি আর কিছুই করতে পারবো না। এরপরই বাইরে আসে আশবিনী আর বলে, না জানি কি রকম ডাক্তার, রোগ বলেছে কিন্তু ওষুধ দিতে পারবে না। রাতনা বলে, ডাক্তার না, সে তো তান্ত্রিক। আশবিনী তখন বলতে থাকে, দেখেছেন মা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি কি বলতে কি বলছি। রাতনা তখন বলে, শোনো, আমি একজন বাবাকে জানি, ওনাকে কল করে বলি। সব তো তারপরই রাতনা সেই বাবাকে কল করে, আর ওই বাবা তাকে বলে সে 2 দিন পর আসবে, আর আপাতত সে দোয়া করছে তার পরিবারের কিছুই হবে না। আশবিনী বলে, মা আমি বাড়ি যাব না, বাড়িতে ওই ভূত আছে আর সে আমাকে মেরেই দিবে। রাতনা তখন বলে, আরে চলো, কিচ্ছু হবে না, আর বাবা তো বলেছেন দোয়া করবেন। তারপরে রাতনা জোর করেই আশবিনীকে বাড়ি নিয়ে আসে। তো এরপর দেখা যায় সাচিন তাদের সবাইকে নিয়ে শপিং করতে আসে, যেখানে রাশমি আসিফও ছিল। তো আসিফকে রাশমি একটা শাড়ি দেখায় আর জিজ্ঞাস করে, এটা কেমন বলো তো, পরে আসবো? আসিফ বলে, হ্যাঁ পরো, ভালোই আছে শাড়িটা। সাচিন তখন তাদেরকে দূর থেকে দেখে
আর রাত্নাকে বলে, আমি সত্যিই ভুল ভেবেছিলাম যে রাশ্মি তার জন্য সঠিক ছেলে চুজ করতে পারেনি। আসলে আসিফের থেকে আর বেশি ভালো কেউ রাশ্মির জন্য হতোই না। সে রাশ্মির জন্য একেবারে পারফেক্ট। আমি খুঁজলেও রাশ্মি মতো ছেলে পেতাম না। এদিকে আসিফ হঠাৎ করেই লাল শাড়ি দেখে, আর এটা দেখেই তার ভেতরের আত্মা জেগে ওঠে। আসিফ তখন একেবারে মেয়েদের মতো আচরণ শুরু করে দেয়, কারণ তার ভেতরের ভূতটা হচ্ছে একটা মেয়ে ভূত। আর সত্যি এখানে আসিফের মেয়ে আচরণ দেখে ভয়ের থেকে বেশি হাসিই আসে। যাক, তো এরপরেই আসিফ একে একে লাল শাড়ি বের করতে থাকে। দোকানের লোকটা আসিফের এরকম আচরণ দেখে খুবই শখ হয়। আশিন বলে, আসিফ, রাশ্মি এরকম কালার পছন্দ করবে না। আসিফ তখন বলে, এটা তো আমার জন্য, আমি পরব। তো আশবিনীর এবার সন্দেহ হয় যা আসিফকে নিশ্চয়ই কিছু ভর করেছে। তারপরে আসিফ উঠে চলে আসে আয়নার সামনে। সেখানে দাঁড়িয়ে এসে শাড়ি পরতে থাকে। আশেপাশের সবাই তখন খুবই অবাক হয়ে দেখছিল এসব, আর তারা তো হাসাহাসিও করছিল। তো আসিফ শাড়ি পরা শেষে, তুমি আমাকে এত ভালো রেখেছ যে আমার মা বাবার কথাও আমার মনে পড়েনি। আসিফ এটা শুনে বলে, মিথ্যা কথা, আমি জানি তুমি তোমার মাকে আজ মিস করছো। ঠিক তখনই কল আসে রাশ্মির মা রত্নার। রাশ্মি তো কল রিসিভ করেই বলে, মা, আজ এতগুলো বছর পর তুমি কল করলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। রাত্না বলে, আমি তোর সাথে ৩ বছর ধরে কথা বলতে পারছি না, কিন্তু আজ আর থাকতে পারিনি, খুব মনে পড়ছিল তোকে আর তোদেরকে। শুভ বিবাহবার্ষিকী, আমাদের সামনে ২৫ বছরে বিবাহবার্ষিকী আসছে, তাই আমি চাই তুই আর আসিফ এখানে চলে আসবি। কি আসবি তো? রাশ্মি তখন বলতে থাকে, কিন্তু মা, বাবা কি বলবে? রাত্না বলে, দেখ, তুই তোর বাবার কথা ভাবিস না, আমি তাকে সামলে নিব, তোরা শুধু চলে আসবি, আর দরকার পড়লে আমার বিবাহ বার্ষিকীর গিফট হিসেবে তোকে চেয়ে নিব। এবার বলো, আসবি? রাশ্মি তখন বলে, হ্যাঁ মা, অবশ্যই আসব। রাশ্মি তো আজ এত বছর পর মার সাথে কথা বলতে পেরে খুব খুশি ছিল, তার আজ মনটাই তাই ভালো হয়ে যায়। তো এরপরে রাশ্মি এক্সাইটেড হয়ে আসিফকে বলে, আসিফ, মা আমাদের সবাইকে ডেকেছেন, তুমি যাবে না? তখন আসিফের ভাইয়ের ছেলে শান বলে, আচ্ছা চাচ্ছু, তোমাকে এত বছর পর কেন ডাকছেন? আসিফ তখন জানায় যে আসলে আমি আর তোর চাচি পালিয়ে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম তারা বিয়ের পর আমাদেরকে মেনে নিবে, কিন্তু আমি যে মুসলিম তাই রাশ্মির বাবা কখনোই এসব মানতে পারেনি। তবে এইবার গেলে আমি প্রমাণ করে দিব যে আমি রাশ্মির জন্য একেবারেই পারফেক্ট চয়েস। তো পরের দিনই তারা দামানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর তাদের গাড়িটা এসে থামে ঠিক সেই ৬ নম্বর বাড়ির সামনে। অবশ্য থামে বলা যায় না, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায় তারা। তো গাড়িটা যেহেতু ধাক্কা খেয়েছে, তাই সেখান থেকে তাদের একটা জিনিস গড়িয়ে চলে যায় ঠিক সেই ৬ নম্বর বাড়ির গেটের ভেতরে। আসিফ তখন গাড়ি থেকে নেমে সেখান থেকে এটা তুলে আবারও গাড়িতে ওঠায়। তো এখানেই তখন তাদের দেখা হয় আঞ্জলি আর পালাকদের সাথে। রাশ্মির ফ্রেন্ড ছিল আঞ্জলি। তো আঞ্জলি দেখেই তো রাশ্মিকে জড়িয়ে ধরে, আর তারপরেই রাশ্মি তার সাথে সবার পরিচয় করায়। এরপরেই রাশ্মি চলে আসে তার মায়ের বাড়ি। সেখানে আসতেই রাত্না তাদেরকে স্বাগত জানায়, আর এত বছর পর তাদের সাথে কথা বলতে পেরে সে খুবই খুশি হয়। আসলে মারা তো এমনই হয়। যাক, তো আসিফ তখন রাশ্মির বাবা সাচিনকে এসে একভাবে চেয়ে থাকতে দেখে ভাবে সে হয়তো মারা গেছে, কিন্তু হঠাৎই সাচিন উঠে বলে, কে তুমি? হ্যাঁ, আমাকে এসেই মেরে ফেলছ যে? রাত্না তখন বলে, আসলে আমি রাশ্মি আর তার স্বামী আসিফকে ডেকেছি। আমাদের ২৫তম বিবাহ বার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান আছে, সেখানে যদি নিজের পরিবারের সবাই নাই থাকে তাহলে তো ফাঁকা ফাঁকা লাগতো সব, তাই না? এ কারণেই তাদেরকে ডেকে এনেছি। সাচিন এটা শুনে বলে, কিসের ফাঁকা ফাঁকা লাগতো? আমার পরিবারের সবাই আছে, আমার এখানে বাইরের কাউকে লাগবে না। রাত্না তখন একটু মদ খেয়ে পুরো জোশে এসে যায়, আর বলতে থাকে, কি বললে সাচিন? এরা বাইরের কেউ নয়, এরা আমার পরিবার, বুঝলে তুমি? আর এরা এখানেই থাকবে, এটাই আমার শেষ কথা। আমি এদেরকে এখানে ডেকেছি, তাই কিছুদিন তারা এখানেই থাকবে। এরপর তো সে তুই তুকারি শুরু করে দেয়। সে বলতে থাকে, শুনে রাখ সাচিন, আমি তোকে জিজ্ঞেস করছি না, বরং আমি তোকে বলে দিচ্ছি, এরা এখানে থাকবে মানে থাকবেই, মনে থাকে যেন। আসলে রত্নার মদ খেয়ে সাহসটা একটু বেশিই বেড়ে গিয়েছিল, তাই সে সাচিনের সাথে এভাবে কথা বলে। সাচিন তখন বলে, হ্যাঁ হ্যাঁ, এইসব ২-১ টান খেয়ে খেয়ে আমার জীবনটা জ্বালিয়ে দিল একেবারে। তো এরপর আর সাচিন কিছুই বলতে পারে না, তাদেরকে চুপচাপ থাকতে দেয়। তো রাতের বেলা তারা একসাথেই খাবার খায়, কিন্তু সাচিন কোনো কথাই বলে না আসিফের সাথে। পরের দিনে আসিফ কিছু বাচ্চাদের কাছ থেকে জানতে পারে যে ওই ৬ নম্বর বাড়িতে নাকি ভূত আছে, তাই
তাই তাদের সেখানে যাওয়া মানা। তো যেহেতু আসিফ এসব ভূতে বিশ্বাস করে না, তাই সে বলতে থাকে, কিসের ভূত? আরে ভূত বলতে বাস্তবে কিছু হয় না, এসব বিশ্বাস করা একেবারেই বোকামি। সেই সময় শ্রুতি নামের একটা মেয়ে বলে, না না, মা বলেছে ওই বাড়ির দিকে তাকানো ঠিক না, ওখানে ভয়ঙ্কর কিছু আছে। আসিফ বলে, তাই নাকি? ঠিক আছে, তাহলে আজ আমরা সেখানে গিয়ে ক্রিকেট খেলব, দেখি কি হয়, তোমরাও আমার সাথে চলো। আর যদি সত্যি ভূত থেকে থাকে তাহলে আমি আমার হাতে চুড়ি পরে ফেলব। যাক, তো পরেই বাচ্চাদেরকে নিয়ে আসিফ চলে আসে সেই ৬ নম্বর বাড়ির সামনে। এসেই তো সে ক্রিকেট খেলার প্রস্তুতি শুরু করে দেয়। তো যখনই আসিফ এই মাটিতে স্ট্যাম্পগুলো লাগায় তখনই দেখা যায় সেগুলো মাটির নিচে একটা বডির ভেতরে ঢুকে যায়। আর সাথে সাথেই চারিদিকে আকাশ অন্ধকার হয়ে আসে, তুফান শুরু হয়ে যায়। শ্রুতি এসব দেখে বলে, দেখেছ, আমি বলেছিলাম না এখানকার সব কিছু ভুতুরে, দেখলে তো কি হলো। তো এরপরেই দেখা যায় সব বাচ্চারা ভয়ে দৌড়ে সেখান থেকে গাড়িতে উঠে পড়ে। কিন্তু আসিফের তো কিছুই মনে হয় না, কারণ সে তো এসবে বিশ্বাসই করত না। তাই সে চুপচাপ স্ট্যাম্পগুলো তুলে নেয়। তখন দেখা যায় সেখানে স্ট্যাম্পের সাথে রক্ত লেগেছিল। আসিফ তার এত কিছু খেয়ালই করে না, আর সেখান থেকে চলে যায় বাড়িতে। সেই রক্তমাখা স্ট্যাম্প নিয়ে বাড়ি আসার পরই রাতনা আসিফকে একটা নারকেল দেয় আর বলে, এটা একটু ভেঙে দাও। তো আসিফ ওই স্ট্যাম্প টাচ করতেই নারকেলটা ভেঙে চুরমার হয়ে যায়। সবাই তো এটা দেখে খুবই শক যে এত শক্ত একটা জিনিস এইভাবে কি করে ভাঙল। তো সবাই এখানে আসিফের শক্তির বেশ প্রশংসা করতে থাকে, কিন্তু আসিফ তো নিজেই বুঝতে পারে না যে তার মধ্যে এত শক্তি কি করে আসলো। তখনই সবাই তাদের নাকে একটা বাজে গন্ধ পায়, কিন্তু এই গন্ধ কোথা থেকে আসছে কেউই বুঝতে পারে না। আসিফের মনে হয় হয়তো এসব সেই স্ট্যাম্প থেকে আসছে, তাই সে বাইরে সেগুলোকে ধুয়ে একটা গাছের মধ্যে ফেলে দেয়। একে একে সবাইকে জিজ্ঞেস করতে থাকে, আমাকে কেমন লাগছে, কি হলো বলো, আমাকে আমাকে কেমন লাগছে। তখন সাচিন এসে আসিফকে থামতে বলে। আসিফ বলে, এই মেয়েদেরকে বিরক্ত করতে লজ্জা করে না তোর? সাচিন তখন তাকে একটা থাপ্পড় দিয়ে বসিয়ে দেয়। আসিফ ও সাথে সাথে আর একটা থাপ্পড় রিটার্ন করে দেয় সাচিনকে। ঠিক তখনই হুঁশ ফিরে আসে আসিফের। নিজেকে সে এই অবস্থায় দেখে বলে, আমাকে কি শাড়ি পরিয়েছে, নিজের ঘরের মেয়ের জামাইকে নিয়ে এরকম মজা করতে লজ্জা করল না। এই বলেই আসিফ সেখান থেকে চলে যায়। সাচিন তো তখন বোকার মতো দাঁড়িয়ে থেকে বলে, কি করে গেল এ, আমাকে কি সে থাপ্পড় মেরে গেল? বলে, হ্যাঁ, কিন্তু আগে তুমি তাকে দিয়েছিলে। তো তারপর রাতনা আর বাকিরাও সেখান থেকে চলে যায়। রাতে আশ্বিন ঘুম থেকে উঠে ছাদে দেখে সেখানে দোলনায় দুলছে আসিফ, তবে হাতে লাল চুড়ি। আসিফ তার হাতের চুড়িগুলোকে খুব যত্ন করে দেখছিল। আশ্বিন এসেই এই ব্যাপারে রাশমিকে বলে। রাশমি এটা শুনে বলে, আরে সে তো রুমের মধ্যে ঘুমিয়ে আছে। আশ্বিন তো এতে খুবই শখ হয়ে যায়, কারণ মাত্রই তো সে আসিফকে দোলনায় দেখেছে, তাহলে সে রুমে আসলো কিভাবে। রাশমি তখন বলতে থাকে, কি ড্রিঙ্ক করেছ নাকি? আশ্বিনী বলে, না, আমি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি। তারপরও আর কিবা করতে পারি। এরপর রাশমি তাকে যেতে বলে, কারণ আসিফ ঘুমিয়েছিল, রাশমিও ঘুমিয়ে পারে। আসিফ আবারও চোখ খোলে। অন্যদিকে আমরা পাঙ্কাজকে দেখি, যেখানে পাঙ্কাজ বলে, কে তুমি? আসিফ বলে, আমি হচ্ছি লাক্সমি। তো এখানে আমরা ভূতটার নাম জানতে পারি। তারপরেই লাক্সমি মারধর শুরু করে। সে বলতে থাকে, আমি তোকে ছেড়ে দিতাম যদি আমার সাথে কিছু করতি। তোরা তো নিজ ইচ্ছায় মারা যাচ্ছিস, কারণ তোরা আমার পরিবারের উপর হাত দিয়েছ। তারপর সে তাদের পেছনেই পড়ে যায়। এদিকে আশ্বিন খেয়াল রাখে আসিফকে। আজ সে দেখে যে আসিফ খুব অদ্ভুতভাবে হলুদ মেখেছে, আর সেখানে তার পায়ের ছাপও আছে। আশ্বিনী তখন ভয়ে ভয়ে গিয়ে এই ব্যাপারে রাশমিকে বলে। রাশমি তখন বলে, মা দেখো তো কি বলছে উনি এসব। আশ্বিনী বলে, মা কাল রাতে আমি দেখেছি আসিফ চুড়ি পরেছিল। রাতনা তখন বলে, হ্যাঁ রাশমি, কাল শপিং মলে কিন্তু আসিফ শাড়িও পরেছিল। সাচিন তখন বলে, হ্যাঁ, আর হলুদ দিয়ে স্নান করতেও আমরা একসাথে দেখেছি। দীপক তখন বলে, আর এই যে তোমার পাও তো হলুদ হয়ে আছে, এখন লুকিয়ে রাখছ কেন? রাশমি তখন বলতে থাকে, আসিফ এসব কি হচ্ছে? তারপরে আসিফ লাক্সমির মতো আচরণ করে আর বলে, ও তাহলে তোরা সব জেনে গিয়েছিস, ভালোই হয়েছে, চল তাহলে একসাথে খাবার খাই। দীপক তখন রেগে বলে, চুড়ি পরে নাচছিস, শাড়ি পরছিস, হলুদ লাগিয়ে স্নান করছিস, এরকম মেয়েদের মতো আচরণ কেন করছিস? হ্যাঁ, কি হলো বলো? আসিফের ওপর ভর করা লাক্সমি তখন বলে, হাত সরা বলছি। দীপক বলে, না সরাবো না, বল কেন করছিস এসব? লাক্সমি বলে, সরা বলছি হাত। এই বলেই সে তার আসল রূপ 1 মিনিটের জন্য দেখায়। সবাই তো এটা দেখে ভরে শেষ হয়ে যায়। তারপরেই লাক্সমি বলে, তুই এক মহিলার উপর হাত তুলবি? হ্যাঁ, এখন আমি তোর ওপর হাত তুলব, দেখবি তোর কি অবস্থা
অবস্থা হয় তারপরই লাক্ষ্মী দীপককে মারতে শুরু করে আর এক মারেই তো দীপক উড়ে গিয়ে পড়ে। তারপরে আশিনী এসে বলে, প্লিজ দীপককে মেরো না, ওকে ছেড়ে দাও। লাক্ষ্মী তখন বলে, ছেড়ে দিব? পরে সে আশিনীকেও একটা থাপ্পড় দিয়ে দেয়। আশিনীকে এভাবে থাপ্পড় খেতে দেখে সাচিনের খাওয়ার থাপ্পড়ের কথা মনে পড়ে যায়, আর সাচিন তো এটা মনে করেই খুব ভয় পেয়ে যায়। তারপরেই লাক্ষ্মী হেঁটে হেঁটে রাত্নার দিকে যায় আর বলে, পরের মেয়ের ওপর হাত তুলবে? হ্যাঁ, তোর ওপর তুললে তুই মারতি না? রাত্না বলে, না। লাক্ষ্মী বলে, কি? রত্না তখন বলে, না, হ্যাঁ হ্যাঁ মারতাম। সে আসলে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। তো এরপরেই লাক্ষ্মী খেতে বসে আর জিজ্ঞেস করে, ডাল কে বানিয়েছে? রত্না জানায় সে বানিয়েছে। লাক্ষ্মী তখন বলে, খুব মজা হয়েছে। তো এরপরেই দেখা যায় এখানে আসিফের ভেতরে এবার লাক্ষ্মীর আত্মার জায়গায় আর একজন পুরুষের আত্মা আসে আর সেও খাবার খায়। তারপর আসে আর একটা ভূতের আত্মা যে বাচ্চাদের মতো আচরণ করতে থাকে। এই বাচ্চা ভূতের আত্মা আবার আর একটা বাচ্চাকে ডাকে। তো এর থেকেই বোঝা যায় এখানে একাধিক ভূত আছে। হয়তো এরা সবাই লাক্ষ্মীর পরিবারের লোক ছিল যারা মারা গিয়ে ভূত হয়েছে আর এখন আসিফের ওপর ভর করেছে। তো আসিফের ভেতরে থাকা লাক্ষ্মী বলতে থাকে যে আমি এখানে একটা কাজ করতে এসেছি, যদি আমার কাজে কেউ হাত দেয়, আমাকে আটকানোর চেষ্টা করে, তাহলে কিন্তু খুব খারাপ হবে, আর আমি এখন যাব একজনকে খুন করতে। তো এরপরেই আসিফের ভেতরে থাকা ভূতগুলো তাকে নিয়ে কোথাও চলে যায়। এদিকে আমরা পাঙ্কাজের পরিবারের আরেকজনকে দেখি যাকে আজ মারতে আসে লাক্ষ্মী, আর তার পরিবারের সদস্যের আত্মাও আসিফের বডিতেই ছিল। তারা এসেই তো প্রথমে তাকে ভয় দেখায় আর পরে সত্যি সত্যি মেরে দেয়। অন্যদিকে দেখা যায় রাশ্মিদের বাড়িতে সবাই তো ভয়ে তটস্থ হয়েছিল, সবাই তো দেবদেবী ছবি নিয়ে বসে আছে। তখনই রাশ্মি বলে, বাবা, আমাদের উচিত আসিফকে হেল্প করা। সাচিন বলে, হ্যাঁ, আসিফ ভালো ছেলে, শুধু তার ভেতরে একটা খারাপ ছায়া আছে। রাত্না তখন বলে, তাহলে আমরা আসিফকে নিয়ে শাহনওয়াজ বাবার কাছে যাই। তো এরপরেই তারা আসিফকে দেখতে যে সে আসলে এখন কোন রূপে আছে। তারপরে দেখতে পায় আসিফ বাইরে এসে বলে, রাশ্মি, একটা পেনকিলার হবে? জানি না কেন আমার সারা শরীর ব্যথা করছে। রাত্না তখন আস্তে করে বলে, আমাদের মাথা ঘুরিয়ে ব্যথা নাকি তার করছে? রাশ্মি বলে, মা চুপ করো, শুনে নিবে তো। তখনই রাশ্মি আসিফকে বলে, আসিফ, দীপাকের মুখে সমস্যা হচ্ছে, তাই তাকে। তো এই টেস্টটা ছিল রত্নার রক্ত রাখতে হবে এক জায়গায়। যদি সেই রক্ত ভূত এসে খেয়ে যায় তবে বুঝতে হবে এই ভূত বাড়িতে এসেছে রক্ত খেতে। তো আসবিনী আগে বাড়ির সব আলো নেভায় আর রত্নাকে বলে, মা রক্ত দিন। রত্না তো ভীষণ ভয় পাচ্ছে। আসবিনী তখন ভয়ের চোটে বলে, এই মহিলার রক্ত দে বলছি, এক ফোঁটা রক্ত দিতে এত নাটক, তাড়াতাড়ি দে, না হলে সে চলে আসবে। রত্না তখন অবাক হয়ে বলে, তুই করে বলছো আমাকে? আসবিনী তখন বলতে থাকে, এই পরিস্থিতিতেও সম্মান চাই, তাড়াতাড়ি রক্ত দিন। তো এরপরই একরকম জোর করেই রক্তের ফোঁটা মেঝেতে রেখে তারা বাইরে চলে যায়। আর কিছুক্ষণ পরেই দেখা যায় একটা ভয়ঙ্কর আত্মা এসে তার লম্বা জিহ্বার মাধ্যমে রক্তটা চেটে খেয়ে নেয়। এরপর আশিন আর রত্নার ভয়কে তারা তো ভয়ে একেবারে কাচুমাচু হয়ে গেছে। তারা বলতে থাকে, শেষ, 100% নিশ্চিত এখন যে আমাদের বাড়িতে ভূত রয়েছে। তো তখনই দেখা যায় ভূতটা তাদের সামনে চলে আসে আর দৃশ্য এখানেই কাট হয়। পরের দিন সাচিন বলে, কিরে শ্রুতি, তোর দাদি তোর মা তারা কোথায়? দেখছি না যে। শ্রুতি বলে, তারা তো মন্দির গিয়েছিল। সাচিন তখন বলে, ও, আমার মাথাটা ব্যথা করছে, কেউ তো নেই যে একটু লেমন গ্রাসের চা দিবে। এরপরই দেখা যায় রাশ্মি তার বাবাকে বলতে থাকে যে, বাবা, জানো, আসিফ আমাকে খুব ভালো রেখেছে, আমি তার সাথে খুব হাসি খুশিভাবেই আছি, এত খুশি আছি আমি তার সাথে যে বলে বোঝাতে পারবো না। কিন্তু বাবা, তাই বলে এটা নয় যে আমার কমতি ফিল হয় না, আমার ভেতরে সারাক্ষণ তোমার থেকে দূরে থাকার শূন্যতা থাকে, তোমার থেকে আশীর্বাদ না পাওয়ার কষ্টটা আমার সবসময়ই থাকে বাবা। বাবা, আমি এখনও তোমাকে ততটাই ভালোবাসি যতটা ভালোবাসতাম, তো আমি কি লেমন গ্রাসের চাটা করে দিব তোমাকে? সাচিন তখন বলে, হ্যাঁ, সাথে একটু বিষ মিশিয়ে নিয়ে আয়। তো এই কথার পর রাশ্মি তো খুবই কষ্ট পায়, সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আসিফ রাশ্মিকে এইভাবে যেতে দেখে নিজেই আসে সাচিনের সাথে কথা বলতে। সে তাকে বলতে থাকে, বাবা, আপনার রাগটা আমি বুঝি আর আপনার রাগ করারই কথা, কিন্তু আমি যতবার আল্লাহর কাছে দোয়া চেয়েছি ততবার শুধু আপনার মেয়ের খুশিই চেয়েছি, আর সেই খুশি এখন আপনার সাথে, আপনি চাইলেই সব সম্ভব। তো আমি কি আপনার জন্য একটু লেমন গ্রাসের চা করে
করে আনব, আমি কিন্তু এটা ভালো করতে পারি। সাচিন তখন তার কথায় অভিমানটা দূরে রেখে বলে, যাও করে আনো। তো আসিফের পর বাইরে এসে লেমন গ্রাস নেয়, আর এটা সেই গাছ যেটাতে আসিফ রক্ত ধুয়ে ফেলেছিল। সেখান থেকেই লেমন গ্রাস এনে চা করে সে এরপর সাচিনকে দেয়। তবে বাচ্চারা মজা করে বলে, এই দেখ দাদু, চা খাচ্ছে আসিফের থেকে। আর এই কথাই তো সাচিনের ইগো হার্ট হয়ে যায়, তাই সে আর চাটা খায় না, আর বলতে থাকে, আমার ডায়াবেটিস আছে, তাই চিনি দেয়া চা খাবো না। আসিফ তারপর নিজেই সেই চাটা খেয়ে ফেলে, আর চাটা খাওয়ার সাথে সাথেই আসিফ ওই ভূতের বশে চলে যায়। এবার আসিফ চলে আসে ৬ নম্বর বাড়িতে, এসে একটা জায়গার মাটি খুঁড়ে সেই মাটি খেয়ে বলতে থাকে, আমি ছাড়ব না, আমি কিছুতেই ছাড়ব না। তো এদিকে তান্ত্রিকের কাছে আশবিনী আর রত্না চলে আসে। এ ছেলের বউ আর শাশুড়ি মিলে বলতে থাকে, বাবা, আমাদের কি হবে, ভূত তো আছে আমাদের বাড়িতে, মায়ের রক্ত চেটে পুটে খেয়ে ফেলেছে। তান্ত্রিক বলে, এই আত্মা অনেক বেশি শক্তিশালী, এরকম প্রেতাত্মাদের কন্ট্রোল করা আমার ক্ষমতার বাইরে। আমি আপনাদের প্রেতাত্মা সম্পর্কে বলেছি, কিন্তু তার বাইরে আমি আর কিছুই করতে পারবো না। এরপরই বাইরে আসে আশবিনী আর বলে, না জানি কি রকম ডাক্তার, রোগ বলেছে কিন্তু ওষুধ দিতে পারবে না। রাতনা বলে, ডাক্তার না, সে তো তান্ত্রিক। আশবিনী তখন বলতে থাকে, দেখেছেন মা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি কি বলছি। রাতনা তখন বলে, শোনো, আমি একজন বাবাকে জানি, ওনাকে কল করে বলি। সব তো তারপরই রাতনা সেই বাবাকে কল করে, আর ওই বাবা তাকে বলে সে 2 দিন পর আসবে, আর আপাতত সে দোয়া করছে তার পরিবারের কিছুই হবে না। আশবিনী বলে, মা, আমি বাড়ি যাব না, বাড়িতে ওই ভূত আছে, আর সে আমাকে মেরেই দিবে। রাতনা তখন বলে, আরে চলো, কিচ্ছু হবে না, আর বাবা তো বলেছেন দোয়া করবেন। তারপরে রাতনা জোর করেই আশবিনীকে বাড়ি নিয়ে আসে। তো এরপর দেখা যায় সাচিন তাদের সবাইকে নিয়ে শপিং করতে আসে, যেখানে রাশমি আসিফও ছিল। তো আসিফকে রাশমি একটা শাড়ি দেখায় আর জিজ্ঞাস করে, এটা কেমন বলো তো, পরে আসবো? আসিফ বলে, হ্যাঁ পরো, ভালোই আছে শাড়িটা। সাচিন তখন তাদেরকে দূর থেকে দেখে আর রাতনাকে বলে, আমি সত্যিই ভুল ভেবেছিলাম যে রাশমি তার জন্য সঠিক ছেলে চুজ করতে পারেনি। আসলে আসিফের থেকে আর বেশি ভালো কেউ রাশমির জন্য হতোই না, সে রাশমির জন্য একেবারে পারফেক্ট, আমি খুঁজলেও রাশমি মতো ছেলে পেতাম না। এদিকে আসিফ হঠাৎ করেই লাল শাড়ি দেখে, আর এটা দেখেই তার ভেতরের আত্মা জেগে ওঠে। আসিফ তখন একেবারে মেয়েদের মতো আচরণ শুরু করে দেয়, কারণ তার ভেতরের ভূতটা হচ্ছে একটা মেয়ে ভূত। আর সত্যি এখানে আসিফের মেয়ে আচরণ দেখে ভয়ের থেকে বেশি হাসিই আসে। যাক, তো এরপরেই আসিফ একে একে লাল শাড়ি বের করতে থাকে। দোকানের লোকটা আসিফের এরকম আচরণ দেখে খুবই শখ হয়। আশিন বলে, আসিফ, রাশমি এরকম কালার পছন্দ করবে না। আসিফ তখন বলে, এটা তো আমার জন্য, আমি পরব। তো আশবিনীর এবার সন্দেহ হয় যা আসিফকে নিশ্চয়ই কিছু ভর করেছে। তারপরে আসিফ উঠে চলে আসে আয়নার সামনে, সেখানে দাঁড়িয়ে এসে শাড়ি পরতে থাকে। আশেপাশের সবাই তখন খুবই অবাক হয়ে দেখছিল এসব, আর তারা তো হাসাহাসিও করছিল। তো আসিফ শাড়ি পরা শেষে আর তখনই দেখা যায় সেই গাছের তলায় রক্তের ফোঁটাগুলো গিয়ে জমে, যেন এখন এই গাছটাই ভুতুড়ে হয়ে গেছে। তো সেই রাতে দেখা যায় রত্নার হঠাৎই ঘুম ভেঙে যায় একটা অদ্ভুত কান্নার আওয়াজে, যেন একটা মেয়ে খুব জোরে জোরে কান্না করছে। রত্না তখন বিছানা থেকে উঠে যায় আর একটা রুমে নক করে আর জিজ্ঞেস করতে থাকে সে কান্না করল কিনা, কিন্তু সেও বলে না। তো মা, আমরা তো ঘুমিয়েছিলাম, কেন, কি হয়েছে? রত্না তখন বলে, না না, কিছু না, তুমি ঘুমাও। তো এরপর রাতনা সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই সে আবারও সেই কান্নাটা শুনতে পায়, যেটা আসছিল নিচতলা থেকে। তাই রাতনা এবার জিজ্ঞেস করে, এই কে এখানে, কান্না করছো কেন, কে তুমি? এতগুলো প্রশ্নের কোনো উত্তরই পাওয়া যায় না। তো কোনো ধরনের সাড়া না পেয়ে রত্না বাড়ির বাইরে চলে আসে। সে সেখানেও কাউকে পায় না। পরে সে দরজাটা লক করে যখন চলে যাচ্ছিল, তখনই সে একটা কালো ছায়া দেখতে পায়। এটা দেখেই তো সে ভয়ে চিৎকার করে ওঠে আর সোজা নিজের ঘরে দৌড়ে চলে যায়। সে এসেই তার ঘরের খাটের তলায় গিয়ে লুকিয়ে থাকে। তো পরের দিন রাতনা আশ্বিনীকে বলে যে, আমার কথা তুমি বিশ্বাস করছো না কেন, আমি সত্যিই কাল রাতে কালো ছায়া দেখেছি, আমার মনে হয়েছে এটা ভূত ছিল। আশ্বিনী তখন বলে, আচ্ছা মা, আপনি এবার ভুল করে কাল বেশি ড্রিঙ্ক করে ফেলেননি তো? রত্না বলে, আরে না, তুমি বিশ্বাস করো, আমি সত্যি একটা কালো ছায়া দেখেছি। ঠিক তখনই সেখানে আসিফ আসে আর বলে, মা,
ভূত তো আপনার মাথায়, আপনি মদ খাওয়া কবে থেকে শুরু করেছেন? রাতনা বলে, ছোট থেকেই, না মানে যবে থেকে বুঝতে শিখেছি তবে থেকেই। আসিফ বলে, ও আসলে আপনার হয়তো ছায়ার প্রতি ভয় রয়েছে, এটা একটা রোগ। আসলে আপনার মাথায় মানসিক সমস্যা রয়েছে, তাই আপনাকে ডাক্তার দেখাতে হবে মা, আপনি কোনো ভূতু দেখেননি। তখনই সেখানে সাচিন চলে আসে আর বলে, আরে বাহ, বাড়ি এসেই প্রথমে বাবাকে মৃত বলল আর এখন মাকে পাগল বলে দিল, খুব সুন্দর তো। সাচিন তো এই কথাটুকু বলেই সেখান থেকে চলে যায়। আসিফ তখন বলে, মা, আপনার জীবনের সবচেয়ে বড় ভূত তো এই লোকটাই, এই হচ্ছে সেই কালো ছায়া। তখন রাশমি বলে, আসিফ, উনি আমার বাবা হন, তুমি ওনাকে এভাবে বলতে পারো না। আসিফ বলে, তো কি আর বলবো, উনি সবসময় তো ভূতের মতো সবাইকে ভয় দেখান। ভয় কেন দেখান? হ্যাঁ। রাশমি বলে, আসিফ দেখো, আমরা এখানে এসেছি সবাইকে ইমপ্রেস করতে, আমরা এখানে এরকম ভূতের ইনভেস্টিগেশন করতে আসিনি। পরের রাতেই দেখা যায় আশিবিনের হঠাৎ ঘুম ভেঙে যায়। সে উঠেই নিচে চলে আসে একটা শব্দ পেয়ে, ধীরে ধীরে স্টোর রুমের দিকে যায় আর সেখানে গিয়ে দেখে যে একটা কাঠের ঘোড়া নড়ছে। সেই ব্যাপারটাকে খুবই স্বাভাবিক মনে করে সেটাকে সেখানে থামিয়ে যখন চলে যাচ্ছিল, তখন দেখা যায় সেটা আবারও নিজে থেকেই নড়তে শুরু করে। আশিবিনী তো এটা দেখে খুবই ভয় পেয়ে যায় আর দৌড়ে গিয়ে তার স্বামী দীপককে বলে, আরে স্টোর রুমে একটা কাঠের ঘোড়া নড়ছে দীপক। তো এতে পাত্তাই দেয় না, সে বলতে থাকে, হ্যাঁ নড়তে দাও। আশিনী বলে, আরে দীপক, সেটা নিজে থেকেই নড়ছে। দীপা এটা শুনে বলে, কি বলছো? আশিনী বলে, হ্যাঁ, আমার খুব ভয় করছে। দীপক তখন বলে, ভয় পেও না, আমি আছি তো। আশিনী বলে, ঠিক আছে, তাহলে চলো একটু দেখে আসি। তো এরপরেই তারা দুজন রুম থেকে বেরিয়ে আসে সেই ঘোড়াটাকে দেখতে। আশিনী বলে, এই যে দেখো, ঘোড়াটা নড়ছে। দীপক বলে, তো কি হয়েছে? এই দেখো, আমি থামিয়ে দিয়েছি। আশিনী তখন জিজ্ঞেস করে, কি করে থামলো, এইভাবে কেন থামলো? কিন্তু তখনই ঠিক দেখা যায় ঘোড়াটা আবারও নড়তে শুরু করে। আশিবিনী তো তখন এক চিৎকার দিয়ে সেখান থেকে উঠে যায়। তখনই সেখানে আসিফ আসে আর সে দেখতে পায় চেনা প্রচণ্ড ভয় পেয়ে আছে, কারণ ঘোড়াটা নড়ছে। আসিফ গিয়ে তখন জানালা বন্ধ করে, কারণ তখন প্রচুর বাতাস আসছিল বাইরে থেকে। তো দেখা যায় এর সাথে সাথে ঘোড়াটাও নড়া বন্ধ হয়ে যায়। আশিবিনী তো তখন হাফ ছেড়ে বাঁচে আর বলতে থাকে, ওহ যাক, বাতাস ছিল। আসিফ বলে, হ্যাঁ ছিল তো। এই বলেই সে সেখান থেকে চলে যায়। তো দীপক যখন রুম থেকে বের হয়, তখনই তার সামনে একটা কালো ছায়া এসে দাঁড়ায়। এটা দেখেই তো সে এক চিৎকার করে ওঠে। পরে দীপক আর আশিনী সেখান থেকে দ্রুত চলে যায়। এরপরেই দেখা যায় সেই ঘোড়াটা আবারও নড়ছে আর ওখানে একটা অদ্ভুত কালো ছায়া বসে আছে, এক ভয়ঙ্কর কালো ছায়া। এখন কে সে আর কি পিতার রহস্য, তা তো আমরা এই গল্পের মাধ্যমে ধীরে ধীরেই জানতে পারব। আমরা দেখতে পাই পরের দিনে একটা পুজো ছিল, যেখানে বাড়ির সবাই থাকলেও আশ্বিনী আর রাতনা একজন তান্ত্রিকের কাছে যায়। তার কাছে এই ভূতের ব্যাপারে বলার পর তান্ত্রিক তাদেরকে বলে, যদি তোমাদের বাড়িতে ভূত থেকে থাকে তাহলে এই 3টে কাজ করার মাধ্যমে 100% নিশ্চিত হতে পারবে। তো প্রথমে তোমরা দুজন একটা নারকেলকে রাখবে বাড়ির মাঝখানে। যদি সেই নারকেল চারিদিকে ঘোরে তাহলে 33% সম্ভাবনা যে সেখানে ভূত আছে। তো তারা দুজন মিলে এই টেস্টটা করে আর দেখা যায় সেটাই হয়। এরপরে দ্বিতীয় টেস্ট হয়, সেটা হচ্ছে গরুকে খাবার খেতে ডাকা। যদি গরুকে খাবার খাওয়ানোর সময় সে সেখান থেকে পালায়, তার মানে সেখানে ভূত রয়েছে। অর্থাৎ প্রাণীরা তো এইসব জিনিস খুব ভালোভাবে অনুভব করতে পারে। তো তারা এটাও করে দেখে, গরুও সেখান থেকে পালায়। এরপর রত্না আশিনীকে বলে, আমরা শেষ টেস্টটাও করে দেখি। আশিনী বলে, মা, আমরা যে 66% নিশ্চিত যে ভূত আছে, তাহলে যদি আমরা মারা যাই শেষ টেস্ট করতে গিয়ে? তখন রত্না তো তখন অনেক জোর করে এই টেস্ট করতে আসে। তো শাহনাওয়াজ, বাবার কাছে নিয়ে যাবে তুমি আসিফ। তখন আসিফ তখন বলে, কি সব বাবার কাছে যাচ্ছ, ডাক্তার দেখাও। এরপর পরই সাচিন বলে, তুমিও চলো, কারণ পরিবারের সমস্যা হলে তো পরিবারকেই পাশে থাকতে হয়, তাই না? আসিফ তখন রাজি হয়ে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি তাহলে। অন্যদিকে লাক্সি যাদেরকে মেরেছে তার বাবা পুলিশকে বলে যে আমি ওই খুনিকে চাই, যদি না পাই তাহলে 3 নাম্বার লাশ তোর হবে। এদিকে আসিফরা চলে আসে সেই শাহনওয়াজ বাবার মাচারে। তবে আসিফের ভেতরে তখন লাক্সি চলে আসায় সে ভেতরে যেতে চায় না। শাহনওয়াজ এসে বলে,
আয় ভেতরে আয়। লাক্সি বলে, না আসব না। তারপরেই শাহনওয়াজ তার ওপর একটা ফু দিয়ে তাকে আপাতত বের করে আসিফের বডি থেকে। তবে রাতে আসে আসল বিধি করতে। তারা সবাই যখন দোয়া পড়ছিল তখনই আসিফের ভেতর থাকা লাক্সি এসে শাহনওয়াজের সাথীদেরকে ভাগিয়ে দেয়, তাদের পরিবারের বিপদ হয়েছে এসব বলে। কিন্তু সে শাহনওয়াজকে ভাগাতে পারে না। শাহনওয়াজ এরপর আসিফের ভেতরে লাক্সিকে পানির ছিটা দিতেই সে বেরিয়ে আসে। শাহনওয়াজ তখন জিজ্ঞেস করে, কে তুই আর এখানে কেন এসেছিস বল? আত্মাটা বলে, বলছি আমি হচ্ছি লাক্সমি। এরপরেই আমরা লাক্সমির অতীত জীবন দেখি, যেখানে দেখা যায় লাক্সমি হচ্ছে একজন তৃতীয় লিঙ্গের মানুষ। তো সে আজ একটা লোককে ধরে বেশ মারধর করে আর বলে, কি বললি তুই, আমরা হিজড়ারা কিছু করতে পারবো না? চুরি ডাকাতি আর খারাপ কাজ ছাড়া? আর গীতাকে তুই আজে বাজে কথা বলেছ, সেই সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টা করছে, কিন্তু তোদের এসব হজমই হচ্ছে না। তবে মনে রাখ, এই ইলেকশনে আমরা দাঁড়াবো, আর তোরা পুরুষেরা যা করতে পারিসনি তাও করে দেখাবো। তখনই সেখানে আব্দুল নামের একজন আসে আর লক্ষ্মীকে আটকায়। তো দেখা যায় লক্ষ্মী একমাত্র আব্দুলের কথাই শোনে, কারণ ছোট সময় তার নিজের মা বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। সে যখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, একেবারে খালি পেটে ছিল, তখন তাকে আব্দুলই তার বাড়ি নিয়ে আসে। আর আব্দুলের বাড়িতে আর একটা বাচ্চা ছেলে ছিল, যে ছিল মানসিকভাবে অসুস্থ। তো এই বাচ্চার আত্মাই আমরা একটু আগে আসিফের ভেতরে দেখেছি, যা তখন আব্দুল ছোট্ট লক্ষ্মীকে খাবার দেয়। লক্ষ্মী তখন কান্না করলে আব্দুল বলে, তুই কান্না করছিস কেন? লক্ষ্মী বলে, আমি তো খুব আলাদা, তাই বাবা আমাকে ঘর থেকে জুতা মেরে বের করে দিয়েছে, আমি তার জন্য কলঙ্ক। তখন তাই আব্দুল এটা শুনে বলে, তুই কলঙ্ক? তুই কোনো কলঙ্ক না, বরং তুই তো চমৎকার। তোর নাম কি বলতো? লক্ষ্মী তখন জানায়, আমার নাম লক্ষ্মণ শর্মা। আব্দুল বলে, ঠিক আছে, আজ থেকে তুই লক্ষ্মী শর্মা। তারপরেই লক্ষ্মী শাহনওয়াজদেরকে বলে, আমি সেই রাতে সারাটা সময় বসে ভেবেছিলাম যে আমাদেরকে এই সমাজের কেউ পছন্দ করে না, কারণ আমরা ভিক্ষা করি আর অন্য সব খারাপ কাজ করি। তাই আমি সিদ্ধান্ত নেই যে আমি এই পথে চলব না। তখনই আমার সাথে পরিচয় হয় গীতার। গীতাকেও তার পরিবারের লোক বের করে দিয়েছিল। তো এরপরই দেখা যায় গীতাকে সে নিয়ে আসে আব্দুলের কাছে আর বলে, চাচা, গীতা আমার মতোই, তবে আমি তাকে পড়াশোনা করাতে চাই, অনেক বড় করতে চাই। এরপরই দেখা যায় গীতা বড় হয় আর সে তার কষ্টের টাকা দিয়ে লক্ষ্মীর সাথে মিলে একটা জায়গা কেনে সব হিজড়াদের জন্য স্কুল, হসপিটাল আর হাউজিং সেন্টার বানাবে বলে। তো তারপরে গীতা স্পিচ দিতে গিয়ে বলে, আজ আমি যা করতে পেরেছি, যত দূরেই আসতে পেরেছি, তার সমস্ত ক্রেডিট আমার মা লক্ষ্মীর। মা, তুমি একটু স্টেজে এসে কিছু বলো না। তারপরেই লক্ষ্মী এসে বলে, জীবনে আমরা যাই করি না কেন, যত কিছুই অর্জন করি না কেন, আমাদের উচিত একটু সেই মুহূর্তে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকানো, আর পেছনে ফিরে সেই সমস্ত মানুষকে ধন্যবাদ দেওয়া যাদের জন্য আমরা যেই জায়গায় আছি, যাদের ভালো কথা খারাপ কথা আমাদেরকে এগিয়ে যাওয়ার জেট দিয়েছে, সাহস দিয়েছে। আর আমি আজ সবচেয়ে প্রথম ধন্যবাদ দিতে চাই আব্দুল চাচাকে। তিনি আমাদের দুজন অনাথ বাচ্চাকে আপন করেছেন, লালন পালন করে বড় করেছেন, আর গীতাকে এতটা যোগ্য করেছেন যে সে আমাদের মতো মানুষের জন্য কিছু করতে পারছে। আর এরপর আমি ধন্যবাদ দিতে চাই গীতাকে, যে একনিষ্ঠভাবে পড়াশোনা করেছে, কষ্ট করেছে, যার ফলে আমরা আজ সম্মান পেয়েছি। আমার বাবা যখন প্রথম আমার ব্যাপারে জানতে পারে, সে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, অনাথ করে দেয়। যদি আমাকে সে পড়াশোনা করাতো, তাহলে হয়তো আজ আমিও ডাক্তার, ইঞ্জিনিয়ার হতাম। আচ্ছা, আমি কি কোনো খুন করেছিলাম নাকি ডাকাতি করেছিলাম? আমার জন্মের পর আমি কেমন হব সেটা তো আমার হাতে ছিল না, তাই না? তাহলে কেন এরকম শাস্তি, এরকম অবহেলা? আমাকে তো উপরওয়ালা এরকমই বানিয়েছে, তাহলে এর মধ্যে আমার কি দোষ আছে? তাই আপনাদের মাঝে কারো যদি এরকম সন্তান হয়, তাহলে তাকে দয়া করে অনাথ করবেন না। একটা বাচ্চা তার মা বাবার উপরেই ভরসা করে, সে বিশ্বাস ভাঙবেন না প্লিজ। তারপরেই তারা সবাই সেখানে লক্ষ্মীর অনেক প্রশংসা করে। এরপর লক্ষ্মী যখন বাড়ি ছিল, তখনই তাকে একজন এসে বলে, গির্জারা তোমার জমি দখল করেছে। লক্ষ্মী তো এটা শুনে দ্রুত সেখানে যায়, আর আমরা দেখি এটাই হচ্ছে সেই 6 নম্বর বাড়িটা। তো লক্ষ্মী সেখানে গিয়ে একে একে সবাইকে মারে, আর গির্জাকে বলে, একজন অসহায় মানুষের জমি নিতে লজ্জা করে না? এই জমি আমি আমার পরিবারের লোক নিজেদের রক্ত দিয়ে কিনেছি। তখন গির্জা বলে, আমি সত্যিই জানতাম না যে এটা একজন হিজড়ার জমি। আমার ছেলে আমাকে বলেনি, আমাকে ক্ষমা করে দিন।
তখনই সেখানে গির্জার স্ত্রী আসে আর বলে, এদের অভিশাপ থেকে ভালো হবে, আপনি এদের জমি ফিরিয়ে দিন। তারপরে গির্জা জমির পেপার দিতে যায়। তখন লিম্মি বলে, আমি দুঃখিত, আমি রাগে কত কিছু করে ফেলেছি। গির্জা তখন দেখা যায় পেপার দিতে গিয়ে সেগুলোকে ফেলে দেয়। তখন লিম্মি বলে, সমস্যা নেই, আমি তুলছি। বেচারি যখন বিশ্বাসের সাথে সেগুলো তুলছিল, তখনই গির্জার স্ত্রী তার পিঠে ছুরি বসিয়ে দেয় আর গির্জার ছেলে তাকে মাথায় মারে। তখন সেখানে আব্দুল আর চিন্টু আসে। আব্দুলকে লিম্মি বলে, আব্দুল চাচা, তারা আমাকে মিথ্যা ওয়াদা করেছে যে জমির কাগজ ফিরিয়ে দিবে, কিন্তু আমাকে ধোঁকা দিয়ে মেরে দিয়েছে। আব্দুল তখন রেগে মেগে তাদের ধরতে যায়। তখন আব্দুলকেও গির্জা চাকু দিয়ে মেরে ফেলে। এরপরেই সেখানে চিন্টু আসে। গির্জা তখন চিন্টুর হাতে বন্দুক দিয়ে বলে, এটা সত্যি না মিথ্যা? মিথ্যা বন্দুক, মানে আমরা খেলা করছি, তুই বন্দুক দিয়ে নিজেকে মেরে দেখ। লাসমি তখন আহত অবস্থাতেও বারবার মানা করছিল, কিন্তু অবোধ চিন্টু তো সেটা বুঝতে পারে না, আর সেও মারা যায় গুলি খেয়ে। এরপরেই গির্জা তাদের তিনজনকে এই মাটিতেই কবর দিয়ে দেয় আর বলে, খুব কষ্ট করে কিনেছে লিম্মি জমি, তাই না? তাই এখন সেখানেই তার কবর হয়ে যাক। বুঝুন কতটা নিষ্ঠুর। তো এই সব কাহিনী বলে লিম্মি আসিফরদের এর প্রশ্ন করে যে তারা আমার কষ্টের টাকায় কেনা জমিতে আমাদেরকেই মেরে কবর দিয়ে দেয়, এটা কোথাকার ন্যায় বলো তো? শাহনওয়াজ বলে, তোকে এই বোতলে বন্দি হতেই হবে এখন। লাক্সমি, আমি মানছি তোর সাথে খারাপ হয়েছে, কিন্তু তাই বলে এরকম তুই সবাইকে মারতে পারিস না। লিম্মি তখন বলে, না, আমি আগামী চাঁদের মধ্যেই গির্জাকে না মারলে এই জমি গীতা কখনো পাবে না, আর এটা আমাদের রক্তের জমি, তাই এটা আমাদেরই পাওয়ার কথা। তারপরও শাহনওয়াজ তাকে বন্দি করে ফেলে আর আসিফকে একটা তাবিজ দিয়ে বলে এটা যেন সে হাতে পরে রাখে, তাহলে আর তাকে কিচ্ছু ছুঁতে পারবে না। রাসমি তখন জোর করে এটা আসিফকে পরিয়ে দেয়। ওদিকে শাহনওয়াজ গিয়ে বোতলটা সমুদ্রের মধ্যে ফেলে দেয়। এদিকে গির্জা একটা বাবাকে বলে, বাবা, আমাদের পরিবারের একে একে সবাই মারা যাচ্ছে, এর সমাধান কি আপনিই বলুন আমাকে। তখনই সেই বাবা বলে, তোমরা এক হিজড়া আর তার পরিবারকে খুন করেছ, আর এখন সে 3 গুণ শক্তি নিয়ে ফিরেছে। গির্জার স্ত্রী এটা শুনে বলে, বাবা, তো এর সমাধান কি? সেই বাবা বলে, আজ রাতে সব হিজড়ারা মহাদেবের আশেপাশে নাচ করবে, তারপর তারা চলে গেলে সেই আগুনের মাঝে লিম্মি আর তার পরিবারের সবাইকে পুড়িয়ে দিতে হবে, তাহলেই পরের দিন তারা মুক্তি পেয়ে যাবে আর কোনোই ক্ষতি হবে না তোদের। এদিকে আসিফ হসপিটালে আসে, অ্যাঞ্জেলের ডেলিভারি হবে, তাই তখন আসিফ বসে বসে লাসমির সাথে হওয়া অন্যায় নিয়ে ভাবতে থাকে, আর তাই সে তার হাত থেকে তাবিজ খুলে ফেলে, আর লিম্মিও তখন সমুদ্র থেকে উঠে চলে আসে আসিফের ভেতরে। এদিকে হিজড়াদের সাথে নাচ করা শেষে আসিফ তো লুকিয়ে থাকে। তখনই সেখানে গির্জা আর তার স্ত্রী আসে লাশ পোড়াতে। সেই সময় আসিফ তার বডিতে লিম্মিকে নিয়ে আসে আর একে একে সবাইকে মারে, তবে গির্জার স্ত্রীকে তার নিজের হাতেই মারায় চাকু দিয়ে, যেভাবে লিম্মিকে ধোকা দিয়ে সে চাকু মেরেছিল। ঠিক সেইভাবেই দেখা যায় গির্জা গিয়ে ঢোকে মন্দিরে, কিন্তু তখনই দেখা যায় আসিফের ভেতর থেকে লাক্ষ্মী বেরিয়ে যায়। তখন আসিফ গিয়ে গির্জাকে মারতে মারতে মন্দিরের বাইরে নিয়ে আসে। তখন লিম্মিও গির্জাকে বাজেভাবে মারে আর সমুদ্রে ফেলে দেয়। এরপরেই কেটে যায় 3 মাস, আর গীতাও এই জমিটা পেয়ে যায়। সেখানে লিম্মির নামেই হাউজিং সেন্টার অ্যান্ড ফাউন্ডেশন বানায় সে। তো আসিফকে গীতা ধন্যবাদ জানায়, কারণ সে তাদের জন্য এত কিছু করেছে। রাশমি তখন বলতে থাকে, তুমি তাড়াতাড়ি ইলেকশন জিতে যাও আর আমাদেরকে পার্টি দাও, তাহলেই হবে, এসব ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। গীতাও বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তখনই সেখানে একজন এসে বলে, গীতা, দ্বিতীয় বিপক্ষের লোকেরা এরা আমাদের সব পোস্টার জ্বালিয়ে দিয়েছে আর সব কিছু ভাঙচুর করে এদিকেই আসছে। তখনই সেখানে দেখা যায় আসিফের ভেতরে আবারও লিম্মি চলে আসে, আর এখন আবারও হয়তো তাদের ওপর লিম্মির বজ্রপাত হবে, আর এভাবেই হয়তো সে গীতাকে সারা জীবন প্রোটেক্ট করে যাবে। তো এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল এক আত্মার প্রতিশোধের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন।